ওয়েলকাম ব্যাক স্টুডেন্ট, আমি তোমাদের অভিজিৎ স্যার। ম্যাথের নতুন সেশনে তোমাদের সবাইকে স্বাগত। আজকে যেটা আমরা করব সেটা হচ্ছে ম্যাথের একটা খুব ইম্পর্টেন্ট পার্ট, ঠিক আছে? সেটাকে কি বলা হয়? ট্রিকোনোমেট্রি। ট্রিকোনোমেট্রি ক্লাস 10-এ চালু হয়েছিল এবং এইটা থেকে মানে মোটামুটি ওভারঅল একটা দুটো কোশ্চেন আসে আমাদের। রেলওয়েতে তো একটা থাকবেই কোশ্চেন। সো ট্রিকোনোমেট্রির যে চ্যাপ্টারটা বা পার্টটা সেটা খুব ইম্পর্ট্যান্ট। সো আমাদের আজকে ক্লাস শুরু করার আগে যেটা দিয়ে শুরু করব সেটা হচ্ছে একটা ওয়ান লাইনার অর একটা কোটেশন দিয়ে শুরু করব। যখন কোনো পাখি কোনো গাছের ডালে বসে, সে একবারের জন্য ভাবে না যে গাছের ডালটা নরম কিনা বা সে বসলে ভেঙে যাবে কিনা। কেন? কারণ সে বিশ্বাস করে তার ডানার ওপর। গাছের ডালের থেকে সে নিজের ডানার ওপরে বেশি বিশ্বাস করে। সো এক্স্যাক্টলি হিউম্যান বিংসের ক্ষেত্রে এই কোটেশনটা খুব ইম্পর্টেন্ট। যখনই কোনো জিনিস করবে নিজের ওপর বিশ্বাসটা রাখো। আদার্স ক্যান্ডিডেট কী করলো না করলো তার সাথে তোমার কিছু যায় আসে না। এটা তোমার ফাইট, তোমাকে লড়তে হবে। অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে তুমি একা, এটা সবসময় মাথায় রাখবে। কেউ তোমার হয়ে তোমার ফাইট লড়বে না। সো যদি কাউকে বিশ্বাস করতে হয় নিজের ওপর বিশ্বাস করো। ওকে, সো ক্লাস শুরু করা যাক। ট্রিকোনোমেট্রি এই যে ওয়ার্ডটা বেসিক্যালি তিনটে পার্ট নিয়ে তৈরি, মানে ট্রাই, গন আর মেট্রন। এই তিনটে গ্রিক শব্দ মিলেই তৈরি হয়েছে ট্রিকোনোমেট্রি। সো ট্রাই মানে কি? এটা যেহেতু গ্রিক শব্দ, তার ইংলিশ মিনিং করলে 3। অ্যান্ড গন মানে হচ্ছে সাইড, অ্যান্ড মেট্রন মানে হচ্ছে মেজারমেন্ট। আমাদের বাংলায় বললে তিনটি বাহু, আর মেজারমেন্ট মানে পরিমাপ, মানে তিনটে বাহুর পরিমাপ করার পদ্ধতি হচ্ছে ট্রিকোনোমেট্রি। মানে বাহুগুলো একে অপরের সাথে কিভাবে সম্পর্কযুক্ত হয়ে আছে সেটাকেই আলোচনা করা হয় এই ট্রিকোনোমেট্রি এই চ্যাপ্টারের মধ্যে, ঠিক আছে? বাহু আর তার কোণের মধ্যে কিভাবে জড়িত আছে, ঠিক আছে? তো ট্রিকোনোমেট্রি এই যে ওয়ার্ডটা বা এই যে চ্যাপ্টারটা, এটা কি আমরা রেগুলার লাইফে কখনো ইউজ করি? হ্যাঁ, ট্রিকোনোমেট্রি আমরা রেগুলার লাইফে ইউজ করি। সাপোজ এই যেটা আছে টাওয়ারটা, এটা যদি তোমাকে হাইট ক্যালকুলেট করতে বলে, তুমি হাইটটা কি করে ক্যালকুলেট করবে? বা ধরো তোমাকে বলে দিল এই বাড়ির ছাদ থেকে এই টাওয়ারটা আর কত উঁচু, বাড়ির ছাদ থেকে বলেছে, বা তুমি গ্রাউন্ড থেকে টাওয়ারটা কত উঁচু। সো তখন এই সমস্ত অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে আমরা কি করি? ট্রিকোনোমেট্রি ইউজ করি। ট্রিকোনোমেট্রি হচ্ছে একটা সমকোণী ত্রিভুজ সংক্রান্ত আলোচনা, ঠিক আছে? সো এখানে কোনো সমকোণী ত্রিভুজ তৈরি হচ্ছে? হ্যাঁ, এখানে দেখো সমকোণী ত্রিভুজ তৈরি হচ্ছে। এই বাড়ির ছাদের এই পয়েন্ট থেকে এই জায়গার এইখানে একটা সমকোণী ত্রিভুজ তৈরি হয়েছে। সো এইখানে আমরা কি করে ক্যালকুলেট করতে পারবো? ধরে নাও এই বাড়ি থেকে গির্জার এটা ডিস্ট্যান্সটা আমরা এটা তো মেজার করতে পারি। গির্জা থেকে টাওয়ারটা থেকে আমার বাড়ি কত দূর। ধরে নাও এখানে 2 কিলোমিটার, যা হোক একটা ডিস্ট্যান্স আছে, এটা তো অলরেডি নোটেড থাকে আর রেকর্ডেড থাকে। এইবার এই বাড়ির ছাদ থেকে আমি কত ডিগ্রি অ্যাঙ্গেলে দেখছি টাওয়ার আর গির্জা, যা খুশি বলতে পারো, এর টপটা যে পয়েন্টে বা যে অ্যাঙ্গেলে দেখছি সেটার ওপর ডিপেন্ড করে আমি ক্যালকুলেট করে দিতে পারবো যে ওটার হাইটটা কত। ওকে, ধরে নাও তুমি এই যদি মাটি থেকে করতে, সেম একই, এখান থেকে কতটা ডিস্ট্যান্স হচ্ছে বা কতটা অ্যাঙ্গেল ক্রিয়েট করছে সেটার সাথে, যেহেতু কি বলা হয়েছিল কোণ আর বাহুগুলোর মধ্যে সম্পর্ক বা বাহুগুলোর মধ্যে সম্পর্ক হচ্ছে ট্রিকোনোমেট্রি, সো এখান থেকে বের করে নিতে পারবো। সাপোজ ধরো অন্য একটা জিনিস বললো, এই একটা পাহাড় আছে, এই পাহাড়টার হাইট কত, সো কী করে ক্যালকুলেট করব? সো এখান থেকে আমরা এটা ধরে নাও এইটা হাইট। ওকে, সো এই পয়েন্ট থেকে আমি কতটা অ্যাঙ্গেলে দেখতে পাচ্ছি এটা, পয়েন্টটা, পিক পয়েন্টটা কত অ্যাঙ্গেলে দেখতে পাচ্ছি সেটা যদি আমি মেজার করতে পারি, আর এখান থেকে মিডল পয়েন্ট থেকে এটার ডিস্টেন্স যদি বের করে নিতে পারি, তাহলে আমি বলে দিতে পারবো যে এর হাইটটা কত। এখানে দেখো এই যে পাহাড়টা কতটা এরিয়া জুড়ে আছে, এ তো সবাই জানে, যেহেতু এটা মেজার করা আছে অলরেডি, পাহাড়টা কতটা এরিয়া জুড়ে আছে। সেটা একটা বৃত্ত তৈরি করছে, বৃত্তের ব্যাসার্ধ পেয়ে যাবো, তার মানে এটা বৃত্তের ব্যাসার্ধ, এখান থেকে এই হাইটটা পেয়ে যাবো, ঠিক আছে? কেন? অ্যাঙ্গেল জানা আছে, ব্যাসার্ধ জানা আছে, যে কোনো দুটি জিনিস জানা থাকলে তৃতীয়টা বের করা যায়। আমরা ধীরে ধীরে আসছি তারপরে, ঠিক আছে? সো এই সমস্ত জায়গায় আমরা ট্রিকোনোমেট্রি অ্যাপ্লিকেবল, ঠিক আছে? আর কি করতে পারি? ধরো এখানে রিভার সাইড আছে, তুমি নদীর এই দিকে দাঁড়িয়ে আছো, তোমার ফ্রেন্ড নদীর এই দিকে দাঁড়িয়ে আছে, দুজন দুদিকে দাঁড়িয়ে আছো। এইবার এখান থেকে তোমরা পরস্পর একদম সমানভাবে দাঁড়িয়ে আছো। এবার তুমি কি করলে? আরও 1 কিলোমিটার
পিছিয়ে গেলে। এইখানে যাওয়ার পরে এবার এখান থেকে তুমি তোমার ফ্রেন্ডকে 30 ডিগ্রি অ্যাঙ্গেলে দেখছো। সো এখানে যদি তুমি 30 ডিগ্রি অ্যাঙ্গেলে দেখো, তুমি তাহলে বলে দিতে পারবে তোমাদের মধ্যেকার দূরত্ব বা নদীটা কত চওড়া। ঠিক আছে? সো এই সমস্ত জায়গায় তুমি ত্রিকোণমিতি অ্যাপ্লাই করে অনায়াসে সমস্ত কিছু ক্যালকুলেট করে নিতে পারবে। ঠিক আছে? সো এবার দেখো ত্রিকোণমিতি কি? ত্রিকোণমিতি ট্রায়াঙ্গেল বেসিসে হয়। ট্রায়াঙ্গেল ছাড়াও হয় সমবাহু ত্রিভুজের ক্ষেত্রেও হবে, সমকোণী ত্রিভুজের ক্ষেত্রেও হবে এবং বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রেও হয়। ধরে নাও এই একটা ত্রিভুজ, এটা সমবাহু ত্রিভুজ, তাহলে এটাকে কি করে আমরা ত্রিকোণমিতি অ্যাপ্লাই করব? ফার্স্ট আমাদের যেটা করতে হবে, এটাকে সমকোণী ত্রিভুজে কনভার্ট করে নিতে হবে। ঠিক আছে? আর কিছু না। সো এখানে ত্রিভুজটার নাম দিয়ে দিই এ, বি অ্যান্ড সি। ঠিক আছে? তিনটে শীর্ষবিন্দু হয় আর ত্রিভুজের কটা বাহু হয়? 3টে বাহু। এ বি একটা বাহু, বি সি একটা বাহু আর সি এ আর একটা বাহু। এই 3টে বাহু এরা কত রকমের সম্ভাব্য অনুপাতে আসতে পারে, মানে প্রবাবিলিটি কী আছে এদের মধ্যে? অনুপাত হওয়ার কি সব প্রবাবিলিটি একই? না, এদের আলাদা আলাদা প্রবাবিলিটি আসতে পারে। যেমন ধরে নাও এবির সাথে বাকি দুজন একটা অনুপাত করতে পারে। এবির সাথে বিসি অনুপাত করলো আর এবির সাথে সি একটা অনুপাত করলো। আবার এবার যদি বিসি ধরে নিই, তাহলে বিসির সাথে এবি একটা অনুপাত তৈরি করবে, আবার বিসির সাথে সি একটা অনুপাত তৈরি করবে। এবার ধরে নাও সিএ বাকি দুজনের সাথে আবার অনুপাত তৈরি করছে, তাহলে হয়ে গেল 6 রকমের অনুপাত পেয়ে যাই আমরা। ঠিক আছে? তো এই 6 রকমের অনুপাত থাকার জন্য ত্রিকোণমিতি বেসিক্যালি 6টা টার্ম আমাদের মনে রাখতে হবে। ঠিক আছে? তো সেটা আসছি আমরা পরে। এবারে এখানে একটা জিনিস দেখে নাও, এ বি সি এই সমকোণী ত্রিভুজের একটা কোণ কী হবে? 90 ডিগ্রি হবে, সেই জন্য সেটাকে সমকোণী ত্রিভুজ বলা হয়। তো সমকোণ বা 90 ডিগ্রির অপোজিটে যেটা থাকে সেটাকে বলা হয় অতিভুজ। কি বলা হয়? অতিভুজ। ইংলিশে বলে হাইপোটেনাস। সো বাকি যে দুটো হয় এদের মধ্যে একটা হবে লম্ব আর একটা হবে ভূমি। ঠিক আছে? এর মানে এই নয় যে যেটা দাঁড়িয়ে আছে সেটা লম্ব। ঠিক আছে? এইটা সবসময় লম্ব হতে পারে না, এটা ভূমিও হতে পারে, বা এটা সবসময় ভূমি হয় না, এটা লম্বও হতে পারে। তাহলে আমরা বুঝবো কী করে কোনটা লম্ব কোনটা ভূমি? যখনই কোনো ত্রিভুজ দেয়া থাকবে একটা অ্যাঙ্গেল বলে দেবে, এই যদি ধরো এই অ্যাঙ্গেলটা 30 ডিগ্রি, তাহলে 30 ডিগ্রির অপোজিটে যেটা আছে সেটা হবে লম্ব। 30 ডিগ্রির সাপেক্ষে লম্ব কোনটা? 30 ডিগ্রির সাপেক্ষে লম্ব এবি। ঠিক আছে? লম্ব কি হয়ে গেল? এবি। আর ভূমি কি হবে? বাকি আর একটাই পড়ে আছে, বিসি। ঠিক আছে? এটা কার সাপেক্ষে? 30 ডিগ্রির সাপেক্ষে। তাহলে এটা 30 হলে এই কোণটা কত হবে? 60। তিনটে কোণের সমষ্টি 180, তো অলরেডি এটা 90 হয়ে গেছে। তাহলে বাকি কোণ দুটো কী হয়? পূরক কোণ হয়। এটাও একটা কোশ্চেনে দেয়, সমকোণী ত্রিভুজের সমকোণ বাদে বাকি যে সূক্ষ্মকোণ দুটো হয় তাদের সমষ্টি কত? তাদের সমষ্টি হচ্ছে 90 ডিগ্রি, মানে তারা একে অপরের পূরক কোণ। ঠিক আছে? সো এইটা 60 ডিগ্রি এবার যদি হয়, 60 ডিগ্রির উল্টো দিকে যেটা আছে বিসি, তাহলে বিসি কী হয়ে যাবে? তখন লম্ব হয়ে যাবে। 60 ডিগ্রির সাপেক্ষে লম্ব কোণটা? বিসি। এবার 60 ডিগ্রির সাপেক্ষে তাহলে ভূমি কোণটা হয়ে গেল এবি, তাহলে উল্টো হয়ে গেল জিনিসটা। ঠিক আছে? তো লম্ব আর ভূমি ওই হিসাবে আমরা ক্যালকুলেট করব। লম্ব কোণটা? লম্ব হচ্ছে যে কোণটা দেওয়া থাকবে তার উল্টো দিকে যেটা থাকে। আর ভূমি কোণটা? কোণটার সাথে অতিভুজের সাথে যেভাবে কোণ তৈরি করছে, এই কোণটা যেহেতু আছে এটার সাথে কে কে থাকবে? অতিভুজ থাকবে আর ভূমি থাকবে, তাহলে এটা তো অতিভুজ কনফার্ম, তাহলে এটা ভূমি। ঠিক আছে? ওকে, তো এই হয়ে গেল লম্ব, ভূমি, অতিভুজ সব এবার আমরা বুঝে গেছি। সো এবার আবার নাম দিয়ে দিই এবিসি। এখানে দেখো এবি মানে এটা হচ্ছে লম্ব ধরে নিই, এইটা সাপেক্ষে করব সবগুলো। ঠিক আছে? থিটা ধরে নিচ্ছে, একটা ত্রিকোণমিতির একটা টার্ম থিটা। এবির লম্ব, বিসি হয়ে গেল ভূমি, আর এসি হয়ে গেল অতিভুজ। তাহলে একটা পেয়ে গেছি, থিটার সাপেক্ষে সবগুলো পেয়ে গেলাম। এইবার আমরা কি কি বলেছিলাম? 6 রকমের অনুপাত হবে। এবির সাথে অতিভুজ একটা করি, এবি বাই এসি মানে হচ্ছে লম্ব বাই অতিভুজ, এটা একটা পাচ্ছি। সো লম্ব বাই অতিভুজ যখন পাচ্ছি সেটাকে আমরা বলি সাইন থিটা। তার মানে কি পেলাম? সাইন থিটা মানে এবি বাই এসি। এটা মনে রাখবে, সাইন থিটা মানে হচ্ছে লম্ব বাই অতিভুজ।
ঠিক আছে, একটা কম্বিনেশন হয়ে গেল এবির সাথে। এইবার বাকি যেটা আছে সেটা হচ্ছে ভূমির সাথে অতিভুজের একটা কম্বিনেশন করে দেবে। এটা ভূমি ছিল, এটা থিটা ছিল, তাহলে ভূমির সাথে এসি মানে হচ্ছে ভূমি বাই অতিভুজ, এটাকে কি বলা হয়, ভূমি বাই অতিভুজ, এটাকে বলা হয় কস থিটা। তাহলে আর একটা টার্ম পেলাম কি, কস থিটা। দু রকমের অনুপাত হয়ে গেল, একটা হচ্ছে লম্ব বাই অতিভুজ, একটা হচ্ছে ভূমি বাই অতিভুজ। লম্ব বাই অতিভুজকে বলে সাইন থিটা, ভূমি বাই অতিভুজকে বলে কস থিটা। ঠিক আছে, এইবার লম্ব বাই ভূমি যদি আমরা করি, এই লম্ব আর এটা ভূমি, তাহলে এ বি বাই বিসি লম্ব বাই ভূমি যখন হবে তখন সেটাকে বলা হবে ট্যান থিটা। বুঝে গেল? তাহলে সাইন থিটা ইকুয়ালস টু কি এসে গেল, সাইন থিটা এসে গেল এখানে এ বি বাই এসি কস থিটা ইকুয়ালস টু বিসি বাই এসি। এবার এই যে সাইন থিটা হয় তার উল্টোকে বলা হয় কোসেক থিটা। তার মানে কী হবে, উল্টো মানে হচ্ছে অনন্যক। ঠিক আছে, সো অনন্যক যদি হয় এ বি সি, তার মানে 1 বাই সাইন থিটা, সাইন থিটার উল্টোকে বলা হয় কোসেক থিটা। তাহলে 1 বাই সাইন থিটা মানে হচ্ছে 1 বাই সাইন থিটা মানে হয়ে গেল কোসেক থিটা। তাহলে কোসেক থিটা মানে এখানে সাইন থিটা মানে কি ছিল, লম্ব বাই অতিভুজ, এখানে হয়ে যাবে তাহলে অতিভুজ বাই লম্ব। ঠিক আছে, কস থিটা তার অনন্যক মানে উল্টোকে বলা হয় সেক থিটা। মানে কি পেয়ে যাব, ভূমি বাই অতিভুজ ছিল, এটা হয়ে যাবে অতিভুজ বাই ভূমি, এসি বাই বিসি। এবার ট্যান থিটার অনন্যককে বলা হয় কট থিটা। তার মানে কি পাবো, এখানে লম্ব বাই ভূমি ছিল, এটা হবে ভূমি বাই লম্ব। ঠিক আছে, তাহলে এই 6 রকমের হয়ে গেল। 6 রকমের টার্ম তাহলে কি কি এলো, সাইন থিটা, কস থিটা, ট্যান থিটা, কোসেক থিটা, সেক থিটা আর কট থিটা। তার মধ্যে সাইন থিটা তার অনন্যককে কি বলা হয়, কোসেক থিটা, কস থিটার অনন্যককে বলা হয় সেক থিটা, ট্যান থিটার অনন্যককে বলা হয় কট থিটা। তার মানে সাইন থিটা ইন্টু কোসেক থিটা, এটার মান কী বেরোবে, 1। যে কোনো দুটো অনন্যকের গুণফল কি হয়, 1 হয়। তাও না যদি বুঝতে পারো, এখানে সাইন থিটা ইন্টু কোসেক মানে কি লিখবো, 1 বাই সাইন থিটা, সেই কেটে গিয়ে কত আসবে, 1 আসবে। বোঝা গেল? এইবার তাহলে কস থিটা সেক থিটা গুণ করলে কত হবে, 1 হবে। ট্যান থিটার কট থিটা গুণ করলেও কত হবে, 1 হবে। বোঝা গেল? এই হয়ে গেল বেসিক কনসেপ্ট, কোনটা সাইন, কোনটা কস, কোনটা ট্যান, কোনটা কোসেক, কোনটা সেক, কোনটা কট। এটা একদম মানে সারা জীবনের মতো মাথায় রেখে দাও। ঠিক আছে, এটা প্রত্যেকটা জায়গায় কাজে আসবে, বেসিক জিনিস এটাই। এবারে দেখো এই যে জিনিসটা, এটা 30 ডিগ্রি ছিল আর এটা 60 ডিগ্রি ছিল, এটা এ বি সি। সো 30 ডিগ্রির সাপেক্ষে যদি আমরা দেখি, এই 30 ডিগ্রির সাপেক্ষে দেখি সাইন 30, ঠিক আছে, সাইন 30 মানে লম্ব বাই অতিভুজ, মানে কি বেরোবে, এ বি বাই এসি। ঠিক আছে, সাইন 60 মান কত বেরোবে, দেখো যদি 60 ডিগ্রির সাপেক্ষে দেখি তাহলে লম্ব কোনটা, বিসি, তাহলে বিসি বাই এসি। অতিভুজ তো ফিক্সড, এসি তো বসবেই। এবার 60 ডিগ্রির উল্টো দিকে যেটা আছে সেটা লম্ব, তাহলে 60 ডিগ্রি বিসি আর এসি। ঠিক আছে, যদি কস বের করতে চাইতাম, কস 30, তাহলে এটা 30 ডিগ্রি, তাহলে এটা লম্ব, এটা ভূমি, তাহলে ভূমি বাই অতিভুজ। আর কস যদি 60 ডিগ্রি বের করতে চাইতাম তাহলে বেরোতো এ বি বাই এসি। 60 ডিগ্রির সাপেক্ষে ভূমি কোনটা, এইটা, আর এটা হচ্ছে অতিভুজ। এখানে একটা জিনিস দেখো লক্ষ্য করে, যেটা এর ক্ষেত্রে 30 ডিগ্রি সাইনের ক্ষেত্রে, সেটা কসের ক্ষেত্রে কত ডিগ্রি, 60 ডিগ্রি। কেন, এটা 30 হলে এটা কত হচ্ছে, 60 হচ্ছে। তাহলে এর ক্ষেত্রে যেটা লম্ব, এর ক্ষেত্রে সেটা ভূমি। বোঝা গেল না? তাহলে এটা যদি 20 হয়, তাই এটা যদি তাহলে কত হয়ে যাবে, 70। তাহলে সাইন যদি 20 হতো তাহলে কস কত হয়ে যেত, 70। সাইন যদি 10 হতো তাহলে কস কত হয়ে যেত, 80। বুঝতে পারছো? তাহলে সাইনের ঠিক পূরক কোণটা কী হবে, কস হবে। ঠিক আছে, তার মানে কী কী পেলাম ওভারঅল,
সাইন যদি 10 ডিগ্রি হয় তাহলে কস কত হবে? 80 হবে। সাইন যদি 20 হয় কস কত হবে? 70 হবে। সাইন যদি 30 হয় তাহলে কস কত হবে? কস হবে 60 ডিগ্রি। সাইন যদি 40 হয় কস কত হবে? 50 ডিগ্রি। বোঝা গেল? সো এইরকম করে হবে। তাহলে এখান থেকে আমরা একটা সূত্র পেয়ে যাচ্ছি, সাইন থিটা ইকুয়ালস টু কস 90 মাইনাস থিটা। উল্টো দিক থেকে যদি দেখি, কস থিটা মানে হচ্ছে সাইন 90 মাইনাস থিটা। তাহলে সাইন থিটার পুরক্ষণ হচ্ছে কস থিটা। বোঝা গেছে? তো সাইন থিটার যদি পুরক্ষণ কস থিটা হয়, সাইনের উল্টো কি ছিল? কোসেক। তাহলে কোসেক থিটার পুরক্ষণ কি হবে? সেক থিটা। তাহলে সেক 90 মাইনাস থিটা। তাহলে সেক থিটা মানে হচ্ছে কোসেক 90 মাইনাস থিটা। এইগুলো একদম মাথার মধ্যে নিয়ে নাও, কারণ এইগুলো হচ্ছে বেসিক কনসেপ্ট। আজকে শুধু বেসিক কনসেপ্ট নিয়েই ডিসকাস হবে। ম্যাথের যেগুলো আছে সেগুলো পরে করাবো। তাহলে এবার ট্যান থিটা ইকুয়ালস টু কট 90 মাইনাস থিটা, আর কট থিটা ইকুয়ালস টু ট্যান 90 মাইনাস থিটা। তাহলে ট্যান থিটার ক্ষেত্রে লম্ব যদি এখানে যদি এটা 30 ডিগ্রি হয়, তাহলে এর ক্ষেত্রে লম্ব এটা ভূমি, এটা 60-এর ক্ষেত্রে এটা লম্ব এটা ভূমি, তাহলে দুটো একই এসে গেল। ঠিক আছে? সো ওই জন্য এরা সেম হয়। বোঝা গেল? এইটা রেখে রাখবে। এবারে দেখো, এই যে কোণের মানগুলো হয় সেগুলো আমরা কি করে নির্ণয় করব? বা এটা ট্রায়াঙ্গেল, তো ট্রায়াঙ্গেলের মধ্যে এ বি সি লিখে নিচ্ছি। ঠিক আছে? এটা ধরে নাও 60 ডিগ্রি। তাহলে এই বাহুটার একটা অনুপাত আছে। এইবার আমি কি করলাম, 60 ডিগ্রিটা কমিয়ে যদি 45 করে দিই, তাহলে নিশ্চয়ই কোণের মান একই থাকবে না। কেন? সাইন থিটা মানে কি ছিল? লম্ব বাই অতিভুজ। ঠিক আছে? বা ট্যান থিটা বা ট্যান 60-র যদি মান বের করি, এখানে কি বেরোবো? এ বি বাই বিসি। এবার ট্যান 45-এর যদি মান বের করি, এটা এখন 45 হয়ে গেছে, তাহলে ট্যান 45-এর মান কী হবে? এটা যদি ডি হয় তাহলে বিডি বাই বিসি। তাহলে নিশ্চয়ই দুটো এক নয়, কারণ এবির মান আর বিডির মান দুটো সমান না। তাহলে কোণ যদি চেঞ্জ হয়ে যায় তাহলে মানটাও চেঞ্জ হয়ে যাবে, বা দুটো বাহুর অনুপাতও চেঞ্জ হয়ে যাবে। সেইটা আমাদের ক্যালকুলেশন। আজকেকার মেন টপিক হচ্ছে ওই কোণের মানগুলো আমরা কি করে বের করব। ঠিক আছে? সো সাইন যেটা হবে, বেসিক্যালি আমরা লাগবে 0, 30, 45, 60 আর 90। সাইনগুলো আমরা মুখস্থ করে নেব। সাইনের 0 হচ্ছে 0, এটা হচ্ছে হাফ, এটা হচ্ছে 1/√2, এটা হবে √3/2, এটা হবে 1। ওকে, কস আমরা কি করলাম একটু আগে পড়েছি। কস মানে কি? সাইনের পুরক্ষণ, যেটা তাহলে সাইন 0 সেটা হবে কস 90। তাহলে এটা 0 হলে কস 90 এর মান কত হবে? 0। যেটা সাইন 30 সেটা কস কত হবে? 60। তাহলে এটা হবে হাফ, এটা হবে 1/√2। এটা যেটা 30 সেটা 60, তাহলে √3/2, এটা 1। সোজা কথা বলতে গেলে সাইন যেখানে শেষ হবে সেখান থেকে উল্টো দিক থেকে লিখে দাও। দেখো উল্টো দিক থেকে লিখেছি, 1, √3/2, 1/√2, 1/2, 0। তার মানে শেষ থেকে যদি আমরা লিখে দিই, কি পেয়ে যাব? কস পেয়ে যাব। সাইন 0 হাফ, 1/√2, √3/2, 1। এর দেখো উল্টো দিক থেকে লিখেছি, 1, √3/2, 1/√2, হাফ অ্যান্ড 0। এটা হয়ে গেল। ঠিক আছে? তো সাইন আর কস এটা যদি ভাগ করা হয় তখন আমরা পেয়ে যাই ট্যান। ঠিক আছে? সাইন আর কস ভাগ করলে কি পাবো? ট্যান। সো ট্যান যখন বের করব, ট্যান মানে কি? লম্ব বাই ভূমি। সো এখানে দেখো এর লম্ব কত? 0, আর এর ভূমি কত? 1। তো 0/1 মানে কত হবে? 0। এর উপরেরটা এটা লম্ব আর এটা অতিভুজ, তাহলে এটা লম্ব আর এটা অতিভুজ, এটা ভূমি বাই অতিভুজ। তো এখানে 1 আর এটা √3, 1/√3। যদি না পারো হাফ আর √3/2 ডিভাইড করবে, তাহলে হাফ গুণিতক 2/√3, হাফ হাফ বাদ যাবে, সেই 1/√3। কী দরকার? এটা হচ্ছে আমাদের লম্ব, এটা হচ্ছে ভূমি। সো 1/√3। এর লম্ব কত? 1, ভূমি কত? 1, তো 1/1 মানে 1। তাহলে এটা কত হবে? এটা হচ্ছে লম্ব, এটা হচ্ছে ভূমি, তাহলে হচ্ছে √3। আর এইখানে যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে এই টার্মটা আমাদের জেনে রাখতে হবে, নট ডিফাইন্ড মানে আনডিফাইন্ড যেটা, সেটা হচ্ছে 1/0।
যে কোনো সংখ্যাকে আমরা শূন্য দিয়ে ভাগ করতে পারি না। কেন ভাগ করতে পারি না দেখিয়ে দিচ্ছি দাঁড়াও। সো এটাকে কি লেখা হয়, এটাকে অসংজ্ঞাত লেখা হয় বা নট ডিফাইন্ড লেখা হয়। ঠিক আছে, নট ডিফাইন্ড। কেন দেখে নাও, তুমি 7কে 0 দিয়ে ভাগ করছো, তুমি লিখলে 7 0 0, আবার 7 বেরিয়েছে, 6 লিখলে আবার 0 লিখলে। আমি এই জায়গায় যদি 5 লিখতাম তাও 0 আসতো, এখানে 7 লিখতাম তাও 0 আসতো। তো দুজনের অ্যান্সার তো দুরকম। দুজনের কেন, যতজন করবে ততজন সে তার নিজের ইচ্ছা মতো বসাতে পারে, সেই জন্য এটাকে নট ডিফাইন্ড বলা হয়, এটা সংজ্ঞা অনুসারে হয় না। ঠিক আছে, তাহলে সাইন কস আর ট্যানের মান বেরিয়ে গেল 6কে। সো এইবার আমরা কি করে দেবো, উল্টে দেবো। কোসেক, কোসেক মানে কি ছিল, সাইনের অনন্যক। সাইন 0-র মান কত ছিল, 0, তাহলে এটা কত হবে 1/0, সেটাকে কি বলা হয়, অসংজ্ঞাত, তাহলে এটা নট ডিফাইন্ড। তারপরে 30-র মান কত ছিল, মনে করো হাফ ছিল, তাহলে এটা কত হবে 2। 45-এর মান কত ছিল 1/√2, তাহলে এটা হয়ে যাবে √2। 1/√2, তো এটা উল্টে দাও, উল্টে দিলে কত হচ্ছে √2/1, তাহলে সেটা কি লিখেছি, শুধু √2। তারপরে 60, সো 60 যখন আসছে তখন কি ছিল √3/2, তাহলে এটা হয়ে যাবে 2/√3। 90-র মান কত ছিল 1, তো 1/1 মানে 1। ঠিক আছে, এরপরে আসবে সেক। কোসেক আর সেক কি বলেছিল, পূরক কোণ, তাহলে শেষ থেকে লিখে দাও, শেষ থেকে লিখে দিলে 1, 2/√3, √2, 2 আর নট ডিফাইন্ড। ওকে, এবার ট্যানের পূরক কোণ কে ছিল, কট ছিল, তো পূরক কোণগুলো লিখে দাও। 0তে নট ডিফাইন্ড বেরোবে, এটাতে বেরোবে √3, এটাতে 1, এটাতে 1/√3 আর এটাতে 0। বুঝা গেল, তাহলে এই হয়ে গেল আমাদের ছকটা। দেখে নাও, সাইন 0 কি ছিল, 0, হাফ, 1/√2, √3/2, 1। সাইনের পূরক কোণ করে দাও, কস পেয়ে যাব, তার মানে শেষ থেকে লিখবো, এইটা এখানে লিখবো, তারপরে এটা এখানে, এটা এখানে, এটা এখানে আর এটা এখানে, সো পূরক কোণ হয়ে গেল। এইবার এর অনন্যকটা লিখে নেবো এখানে, সাইনের অনন্যককে কোসেক, তাহলে 1/0 নট ডিফাইন্ড, 1/2 ছিল 2, 1/√2 ছিল √2, √3/2 ছিল 2/√3, 1/1 মানে 1। ক্লিয়ার হয়ে গেল, এটা আমরা বললাম। সো এই ছকটা আমরা যে কোনো টাইমে করে রাখতে পারবো, জাস্ট আমাদের কি করতে হবে, সাইনের মান কটা মুখস্থ করতে হবে। এইবার যদি আমরা সাইনের মানগুলো যদি না মুখস্থ করে রাখতে পারি, তার জন্য একটা ট্রিক্স নর্মাল। আমরা কি করব, আমাদের বাঁ হাতের আঙুলগুলোতে পরপর 5টা আঙুলে 5টা ডিগ্রি লিখে নেব, নিচেরটাতে 0, 30, 45, 60 অ্যান্ড 90। ঠিক আছে, সব কটা লিখেছি। লেখার পরে যখনই আমরা সাইন বের করব, সাইনের মান, তখন হচ্ছে পরবর্তী আঙুলের √2। ওকে, সো সাইন 0 বের করি, সাইন 0, পরবর্তী আঙুল কত আছে, সাইন 0-র পরে কেউ আছে, নেই, তাহলে 0 √2/2, সরি √0/2, তার মানে হবে কত 0, তাহলে এটার মান কত বেরিয়ে গেল 0। 30-র মান বের করি, সাইন 30, ওকে, সাইন 30 যদি বের করি, এরপরে কটা আঙুল আছে, একটা আঙুল আছে, তাহলে √1/2, 1-এর রুট করলে কত হবে 1, তাহলে 1-এর 2, তাহলে এটার মান বেরিয়ে গেল 1-এর 2। নেক্সট দেখো, যদি আমরা করি 45, 45-এর পরে কটা আঙুল আছে, দুটো, তাহলে √2/2, এটাকে সিম্পলেস্ট আনলে হবে 1/√2, তাহলে এটার মান বেরোলো 1/√2। এবার দেখো, যদি আমরা 60 করি, 60 পরে কটা, একটা, দুটো, 3টে আঙুল আছে, তাহলে √3/2, পরবর্তী আঙুল তার √2, তাহলে এটা হবে √3/2। 90 যদি করি আমরা, 90-র পরে কটা আঙুল আছে, 1, 2, 3, 4, তাহলে √4/2, √4 মানে 2, 2/2 মানে কত 1, তাহলে 1 হয়ে গেল, একদম সহজ। ঠিক আছে, সো পরবর্তী যতগুলো আঙুল আছে তার রুট করব /2। ঠিক আছে, যদি আমরা কস করতে চাই তাহলে কি হতো, কসের ক্ষেত্রে জাস্ট কি লিখতাম, পূর্ববর্তী, যেহেতু এটা পূরক কোণ, রুটে পড়া পূর্ববর্তী আঙুল /2, আর কিছু না। ঠিক আছে, দেখে নাও, যদি 0 করি, পূর্ববর্তী 1, 2, 3, 4, তাহলে √4/2,
মানে হচ্ছে 2/2 সেই 1, যেটা 90 ছিল সেটা পূরক কোণ না, সেই একই হয়েছে গেল। তাহলে এইভাবে আমরা কোণের মানগুলো মনে রাখতে পারবো। এখানে যেই কোণের মানগুলো হয়ে গেল, এখানে একটা জিনিস করা যায়, সেটা হচ্ছে অভেদগুলো জেনে রাখতে হবে। এটা পূরক কোণের যেটা চার্টটা সেটা আমরা আগে করে দিয়েছিলাম, sin 90 - থিটা ইকুয়ালস টু cos থিটা, cos 90 - থিটা ইকুয়ালস টু sin থিটা। সো পূরক কোণ থেকে একটা অঙ্ক পাবে। এইবার এখানে যেটা আমরা বলতে যাচ্ছিলাম সেটা হচ্ছে sin 30 মান কত, হাফ, cos 30 মান কত, √3/2। এখানে sin স্কোয়ার 30 আর cos স্কোয়ার 30 করে দেখি। sin স্কোয়ার 30 মানে হাফ, তার স্কোয়ার, আর √3/2 এটার স্কোয়ার, মানে এটা আসছে 1/4, আর √3 স্কোয়ার করলে শুধু 3, 2 স্কোয়ার করলে 4, মানে এসে গেল 4/4, মানে এসে গেল কত, 1। ঠিক আছে, sin স্কোয়ার 30, cos স্কোয়ার 30, দুটো কোণের মান কিন্তু একই। ঠিক আছে, সো 60 যদি দেখি এবার, sin 60 অ্যান্ড cos 60। সো এইখানে দেখো জাস্ট কি করব, sin 60টা ঠিক থাক, আর এটা মানে কি লেখা যায়, আচ্ছা পূরক কোণ করে করবো না, এমনি করেই করে দিই, মান বসিয়েই করে দিই। sin 60 মান হচ্ছে √3/2, আর এটার মানে হচ্ছে হাফ। আগেরটাতেও তো ছিল, যেটা sin 30 ছিল সেটা এখানে কত, cos 60, আর যেটা cos 30 ছিল সেটা sin 60, তার মানে সেই একই। যদি আমরা এখনও স্কোয়ার করি তার মান কত বেরোবে, 1 বেরোবে। তাহলে sin স্কোয়ার থিটা আর cos স্কোয়ার থিটার যোগফল সবসময় কি হয়, 1 হয়। তাহলে এবারে আমরা যেটা লিখবো সেটা হচ্ছে অভেদের সূত্রগুলো। অভেদের কি কি আসবে, sin স্কোয়ার থিটা প্লাস cos স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1, sec স্কোয়ার থিটা মাইনাস tan স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1, আর cosec স্কোয়ার থিটা মাইনাস cot স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1। শুধু সাইন আর কসটা প্লাস হয়, বাকি দুজন কি হয়, মাইনাস হয়। ঠিক আছে, কোসেক সিও আর সিও কট, এটা এইভাবে মনে রাখবে, কোসেকের সিও আছে, কটের সিও আছে, তাহলে কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা এটা ইকুয়ালস টু 1 হয়, আর বাকি পড়ে থাকে সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা, এদের মান 1 হয়। তো যোগ কেবলমাত্র সাইন স্কোয়ার থিটা আর কস স্কোয়ার থিটা হয়, বাকি সব বিয়োগ। ঠিক আছে, কোসেক আর কট সিও সিও আছে, আর বাকিটা সেক আর ট্যান। ঠিক আছে, এই কটা গেল অভেদের সূত্র। যাবতীয় যা ত্রিকোণমিতি আমাদের ক্লাস 10-এ আছে এই ফান্ডামেন্টাল রুলসগুলোর ওপরে হয়। ঠিক আছে, পরের দিন থেকে টেক্সট বুক ফলো হবে, যাবতীয় যা ছিল আমি সব কিছু ডিসকাস করে দিলাম। এই হচ্ছে বেসিক কনসেপ্ট। এই বেসিক কনসেপ্টটা যদি ক্লিয়ার করতে পারো বা মাথার মধ্যে রেখে দাও, ত্রিকোণমিতিতে কখনো কোনো দিন প্রবলেম ফেস করবে না, এটুকু আমি বলে দিতে পারি। সো থ্যাংকস ফর ওয়াচিং দ্য ক্লাস। মনে হয় তোমরা ডেফিনেটলি এই ক্লাসটা এনজয় করেছো, বাকিগুলোর কথা বলতে পারবো না। এই ক্লাসটা সিরিয়াসলি খুব ভালো, এবং এইটা থেকে ত্রিকোণমিতি যেহেতু নতুন জিনিস, এই জিনিসটা একটু রিয়েলাইজ করা যায় যে অন্যদের থেকে আলাদা কীভাবে। ঠিক আছে, জাস্ট তোমাকে ফর্মুলা বলে দিলাম, তুমি 2-4টে কনসেপ্ট ক্লিয়ার করে নিয়ে ম্যাথ করতে শুরু করে দিলে, তাতে কিছু যায় আসে না। সো বেসিক্যালি যে জিনিস ত্রিকোণমিতি কীভাবে হয় না হয় সমস্ত কিছু এটা থেকে বোঝা যায়। সো এই যে জিনিসটা যদি একবার না বুঝতে পারো, আমার মনে হয় একবারে বুঝতে পেরে যাবে, যদি একবার না বুঝতে পারো তাও বারবার দেখো, কনসেপ্ট ক্লিয়ার করো, কোনো ম্যাথ আটকাবে না। শর্ট ট্রিক্স তো কবেকার কী আছে, শর্ট ট্রিক্স খুব একটা বেশি কাজে আসে না, যেটা কাজে আসে সেটা হচ্ছে বেসিক কনসেপ্ট। শর্ট ট্রিক্স যদিও ভুলে যাও, বেসিক কনসেপ্ট সারা জীবনেও ভুলবে না। ঠিক আছে, থ্যাংকস ফর ওয়াচিং দ্য ভিডিও, নেক্সট ক্লাসে দেখা হবে, টিল দেন বাই।